পুলিশ কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর গণমাধ্যমকে সতর্ক করে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন দেওয়া বিবৃতি নিয়ে অবশেষে মুখ খুললেন সাংগঠনিক সভাপতি ও পুলিশের বিশেষ শাখার এসবি প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। আক্রমণাত্মক বিবৃতি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনাদের কোনো অর্ডার করিনি, অনুরোধ করেছি। অনুরোধ রাখা না রাখা আপনাদের বিষয়। আজ সোমবার সকালে রাজধানীর গুলশানে দীপ্ত শপথ ভাস্কর হলি আর্টিজান জঙ্গি হামলার নিহতদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মনিরুল ইসলাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি। সাংবাদিকের প্রশ্ন ছিল, সম্প্রতি গণমাধ্যম কয়েকজন পুলিশ সদস্য দুর্নীতি নিয়ে কাজ করেছে। পুলিশ বাহিনী সব সময় বলে ব্যক্তির দায় বাহিনী নেবে না। এমন অবস্থার মাধ্যমে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এই প্রতিবাদ পাঠালে এবং এটি নিয়ে অনেক সমালোচনা হলো। এই বিষয়ে আপনার মন্তব্য কি? এর জবাবে অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম বলেন, আমরা সব সময় বলে আসি যে ব্যক্তির দায় সংগঠনের বা বাহিনীর না, কিন্তু পাশাপাশি অতিরঞ্জিত এবং খণ্ডিত তথ্য থাকে। যেমন আমাদের এক কর্মকর্তার বিষয়ে বলা হয়েছিল তিনি সপরিবারে বিদেশে পালিয়ে গেছেন। আসলে তিনি পালিয়ে যাননি, সে কারণে প্রতিবাদের পাশাপাশি আমরা অনুরোধ জানিয়েছি। তিনি আরও বলেন, প্রতিবাদ লিপিতে আমরা কোনো নির্দেশনা দেইনি, আপনাদের কোনো অর্ডার করিনি। শুধু পুলিশ নয়, যে কোনো নিউজ করার আগে ভালো করে যাচাই বাছাই করার অনুরোধ করছি। এটি পেশাগতভাবে আসলে যে কেউ করতে পারে। অনুরোধ রাখা না রাখা আপনাদের বিষয়, শুধুমাত্র অনুরোধ করেছি। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে ফেনীর মুহুরী নদীর পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে জেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক যুবক। ফেনী পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম জানান, ভারী বর্ষণ ও ভারতীয় পানির ঢলের কারণে মঙ্গলবার সকাল ৯টায় মুহুরী নদীর পানি বিপদসীমা ১২৫ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফুলগাজী সদর উপজেলা ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মঈনুদ্দিন খোকন বলেন, মুহুরী নদীর পেরিবাঁধ ভেঙে উত্তর দৌলতদিপুর, দক্ষিণ দৌলতদিপুর, বণিকপাড়া ও মালিকপাথর ও শালধর ও দেড়পাড়া সহ অন্তত 10টি গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। ওইসব স্থানের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে শত শত মানুষ। দক্ষিণ দৌলতদিয়া গ্রামের ৭৫ বছর বয়সী সফিনা আক্তার বলেন, পানির প্রবল তোড়ে ঘরের সব মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। রান্না করার পাতিল ভাসিয়ে নিয়ে গেছে। প্রতিবন্ধী 2 সন্তান নিয়ে কোনোভাবে বেঁচে ফিরেছি। ফেনী জেলা প্রশাসক মোসাম্মদ শাহিনা আক্তার বলেছিলেন, তাদের পক্ষ থেকে নিয়মিত পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। এসব এলাকা প্লাবিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওইসব এলাকার পরিদর্শন করেছে। দুর্যোগ ও মোকাবেলা শুকনো খাবার সহ অন্যান্য সব ধরনের প্রস্তুতি রয়েছে। পানিবন্দীদের মধ্যে ইতিমধ্যে শুকনো খাবার বিতরণের ব্যবস্থা করা হচ্ছে বলে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তানিয়া ভুইয়া জানিয়েছেন। ফেনী ১ আসনের সংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম বলেন, বাঁধ ভাঙার পর থেকে তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখছেন। বিলোনিয়া নদীতে স্থায়ী টেকসই বাঁধ নির্মাণ প্রকল্পটি চলতি বছর নেকে পাশ নদীর বাঁধের বিভিন্ন স্থান ভেঙে ফুলগাজী পরশুরাম উপজেলা বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়, নিঃস্ব হয়ে যায় নদীবর্তী মানুষজন। আবারও চালু হবে 3 দিন মেয়াদী মোবাইল ইন্টারনেট প্যাকেজ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানিয়েছেন, গ্রাহকের পছন্দ সব ডাটা প্যাকেজ পূর্ণ বহালের ইতিমধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি নির্দেশ দেওয়া হয়েছে। সেই মোতাবেক কাজ শুরু করেছে কমিশন।
গত বছরের 15 অক্টোবর বিটিআরসির নির্দেশে 3 ও 15 দিনের ডাটা প্যাকেজ উঠিয়ে দেন মোবাইল অপারেটররা। 7 দিন ও 30 দিন ও 7 দিন 30 দিন ও আনলিমিটেড এই 3 মেয়াদের 95টির পরিবর্তিতে প্যাকেজের সংখ্যা নামিয়ে আনা হয় 40টিতে। শাকির হোসেন নামের একজন গ্রাহক বলেন, এত বেশি টাকা দিয়ে একেবারে এত ইন্টারনেট প্রয়োজন পড়ে না। সাধারণত বাসাবাড়িতে থাকলে এই মোবাইল ডাটার প্রয়োজন পড়ে না, তাই অতিরিক্ত টাকা দিয়ে মোবাইল ডাটা আর কেনা হয় না। এ ব্যাপারে ইয়াসফি নামে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থী বলেন, একবারে এত বেশি পরিমাণ ডাটা শিক্ষার্থীর প্রয়োজন নেই। এক্ষেত্রে প্রয়োজনে অল্প পরিমাণ ডাটা কিনতেই পছন্দ করেন সবাই। যখন প্রয়োজন পড়বে তখন কেনা হয় এই সব ডাটা। 15 দিনের জন্য বা 1 মাসের জন্য পুরো ডাটা কিনতে বাধ্য করা কোনো যৌক্তিকতা দেখছি না। অফিসার শাহেদ আলম তিনি বলেন, গ্রাহকদের পছন্দ অনুযায়ী সেবা দিতে হবে। তাদেরকে কোনো কিছুতে বাধ্য করে বা তাদের ইচ্ছার বাইরে কোনো প্যাকেজ চাপিয়ে দেওয়া হলে মোবাইল অপারেটরের ক্ষতি হবে, এতে সরকারও রাজস্ব হারাবে। এই অবস্থায় জনপ্রিয় সব ডাটা প্যাকেজে আবারও চালু করতে বিটিআরসিতে নির্দেশ দিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, গ্রাহকদের যেটা পছন্দ সেখানে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারা যদি ছোট প্যাকেজগুলো পছন্দ করে থাকে সেক্ষেত্রে এই ব্যাপারে যত দ্রুত সম্ভব যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। বিটিআরসির সর্বশেষ তথ্য মতে দেশে মোবাইলের ইন্টারনেট ব্যবহার করেন 12,51 লাখ গ্রাহক। তবে টানা 4 মাসে মোবাইল ইন্টারনেটের গ্রাহক কমে প্রায় 31 লাখ। দেশের জনগণকে আশ্বস্ত করে র্যাবের মহাপরিচালক ডিজি অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ হারুন আর রশিদ বলেছেন, আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই, এই দেশে আর কখনোই জঙ্গিবাদ মৌলবাদের উত্থান হবে না। আর সোমবার রাজধানীর গুলশানে দ্বীপ শপথ ভাস্কর হোলি আর্টিজানের জঙ্গি হামলার নিহতদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই কথা বলেন। জঙ্গি নির্মূলে বাংলাদেশে কতটুকু সফল? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে র্যাব ডিজি বলেন, 2016 সালের এই দিনে গুলশানে হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলা হয়েছিল। এই ঘটনায় বিদেশি নাগরিক সহ পুলিশের 2 কর্মকর্তা নিহত হয়েছিলেন। পরে র্যাব ও পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গির আস্তানায় পরিচালনা করে। র্যাব ও পুলিশ অনেক জঙ্গি আস্তানা ধ্বংস করতে সক্ষম হয়, অনেক জঙ্গি আটক করে আইনের আওতায় আনা হয়। তিনি আরও বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান এখনও ওইভাবেই জঙ্গি তৎপরতার তথ্য নেই। জঙ্গিবাদ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। বাংলাদেশ বিশ্বের মধ্যে এখন নিরাপদ একটি দেশ। জঙ্গি দমনের র্যাবের সফলতা উল্লেখ করে সংস্থাটির মহাপরিচালক বলেন, র্যাব সূচনা লগ্ন থেকেই জঙ্গিবাদ উগ্রবাদের বিরুদ্ধে কাজ করে আসছে। জঙ্গিবাদের বিষয়ে র্যাবের নজরদারি রয়েছে। র্যাব এখন একটি আধুনিক এবং পেশাদার বাহিনী। ভবিষ্যতে এই দেশে জঙ্গিবাদ ও উগ্রবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না, র্যাবের সেই সক্ষমতা আছে। র্যাব ডিজি আরও বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে জঙ্গিরা এক সময় নানা প্রতারণার চেষ্টা করেছে। জঙ্গিরা এক সময় ডার্ক ওয়েব ব্যবহার করেছে। আমরা কিন্তু এসব বিষয়ে নজরদারি করছি। ভার্চুয়াল ওয়ার্ল্ডের বাংলাদেশের নজরদারি রয়েছে। আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই, এদেশে আর কখনোই জঙ্গিবাদ ও মৌলবাদ উত্থান হবে না। চাকুরিদের প্রতি 5 বছর পর সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। বিদ্যমান সরকারি কর্মচারী আচরণ ও বিধিমালা 1979 এটাই বলা আছে, কিন্তু আইনের এই নির্দেশনা মানছে না সরকারি চাকরিজীবীরা। প্রভাবশালী কর্মকর্তাদের অনেকে চাকরিরত অবস্থায় সম্পদের পাহাড় গড়লেও তার কোনো হিসাব নেই সরকারি দপ্তরে।
এতে বেড়েছে দুর্নীতি ও অবৈধ আয়ের সম্পদ গড়ার প্রবণতা। সাম্প্রতিক ছেলের ছাগল কাণ্ডের ফাঁস হয়েছে শুল্ক কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য। এই নিয়ে বিতর্কের মধ্যেই জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। উচ্চপদস্থ আরেক কর্মকর্তা এনবিআর এর প্রথম সচিব আবু মাহমুদ ফয়সালের বিরুদ্ধে অবৈধভাবে হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব নিয়ে গণমাধ্যমের প্রতিবাদে প্রকাশের পর থেকেই সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দেওয়ার বিষয়টি আবার সামনে উঠে এসেছে। বিদ্যমান সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 অনুযায়ী সরকারি চাকরিজীবীদের প্রতি 5 বছর পর সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে। এতে বলা হয়েছে প্রত্যেক সরকারি কর্মচারী প্রতি 5 বছর অন্তর প্রদর্শিত সম্পত্তির হ্রাস বৃদ্ধি ও হিসাব বিবরণী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছে দাখিল করেন। প্রত্যেক সরকারি কর্মচারী চাকরিতে প্রবেশের সময় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের কাছ থেকে অথবা তার পরিবারের সদস্যদের মালিকানাধীন বা দখলে থাকা শেয়ার, সার্টিফিকেট, সিকিউরিটি, বীমা পলিসি এবং 50,000 বা ততোধিক মূল্যের অলংকার রসিদ সহ স্থাবর অস্থাবর সম্পত্তির ঘোষণা দেবে। কিন্তু 45 বছর আগেও আইনটি মানছে না অধিকাংশ সরকারি চাকরিজীবী। আর সম্পদের হিসাব অন্য জিনিস। কিভাবে কোন উৎস থেকে সম্পদ বাড়লো তার তদারক করা এনবিআর এর কাজ নয়। সুতরাং দুই জিনিস, উদ্দেশ্য আলাদা। জানা গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2019 সালের 17 জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনের সময় দুর্নীতি বন্ধে সরকারি কর্মচারীদের বিভিন্ন নির্দেশনা দেন। এগুলোর মধ্যে দুর্নীতি প্রতিরোধে কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়ার বিষয়টিও ছিল। প্রধানমন্ত্রীর অনুশাসনের পর সম্পদ বিবরণী দখলের, স্থাবর সম্পত্তির অর্জন বা বিক্রির নিয়ম মানতে সব মন্ত্রণালয় 2021 সালে 24 জুন চিঠি দেয় জনপ্রশাসনের মন্ত্রণালয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এই বিষয়ে বলেন, সরকারি চাকরিতে ঢোকার সময় সম্পদের হিসাব দেওয়া এবং প্রতি বছর সেটা হালনাগাদ করার কথা। আমাদের দেশে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি, প্রতারণা, অবৈধ অর্থ সম্পদ মালিকানা এসবের অন্যতম কারণ হচ্ছে আইনের প্রয়োগ নেই। এখন সেসব বিধিমালা আছে যেসব মানা হয় না, যারা করে না তাদের জবাবদিহি নিশ্চিত করা হয় না। সেই কারণে প্রতিনিয়ত দুর্নীতি হচ্ছে। তবে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।